সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসটি দেরিতে শুরু করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। সবাই যোগদান করুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন। আজকে আমরা বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক তথ্যগুলি জানব। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আজকে যে 12 তারিখ, অর্থাৎ আজকে একটি শুক্রবার। আজকে যেমন আপনি পড়ার জন্য, পড়ালেখা ঠিকমতো করার জন্য বা পড়ার জন্য ছটফট করতেছেন, ঠিক আগামী শুক্রবারে এই সময় আপনার মধ্যে আর একটা উত্তেজনা থাকবে। সেটা হচ্ছে আপনি পরীক্ষায় কী করেছেন, পরীক্ষায় কয়টা সঠিক করেছেন, কয়টা ভুল করেছেন, এই বিষয়গুলো নিয়ে আমি ক্লাসের শুরুতেই বলতে চাই, অনেকেই হচ্ছে সারা বছর খুব ভালো পড়ালেখা করে এই সময় সে মারাত্মক দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছে এবং সে কি হবে, কি হইতে পারে, নানাবিধ চিন্তা করছে। আমি যাদের সাথে কথা বলেছি, আমি তাদের কাছ থেকে এই বিষয়টি পেয়েছি, যেটা আগামী শুক্রবারে পরীক্ষার জন্য মারাত্মক ঝুঁকি আপনার জন্য। আপনাকে যে কাজটি করা উচিত সেটি হচ্ছে একদম রিল্যাক্সে থাকা। শুধু এটুকু মনে রাখবেন, আপনি যদি কর্ম করে থাকেন তাহলে ফল লাভ করবেন। ছোটবেলা থেকেই পড়েছেন, যেমন কর্ম তেমন ফল। আর কর্ম না করে ফলের আশা করাটা একটা অলিক স্বপ্ন, এটা দেখা উচিত না। যদি আপনি সত্যিকার অর্থে কর্ম করে থাকেন, অর্থাৎ এই সময়টাতে আপনি যদি স্টাডি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রত্যাশিত ফলাফল পাবেন, যদি স্রষ্টা সহায় থাকে। এই বিষয় নিয়ে আমি আমার প্রাণের ভাই বোনদেরকে বলবো, কোনো প্রকার বিভ্রান্ত না হয়ে, কোনো প্রকার হতাশার মধ্যে না ডুবে থেকে আপনি জাস্ট চিল, অর্থাৎ রিল্যাক্স, নো প্যারা, জাস্ট চিলে থাকেন। আগামী শুক্রবারে যেন আপনার পরীক্ষা ভালো হয়, তার জন্য আপনার এই মুহূর্তে কাজ হচ্ছে প্রেশার কমিয়ে দেওয়া। কোনো প্রেশার নেই। যদি আপনি প্রেশার কমাতে পারেন, সত্যিকার অর্থে যদি আপনি লেখাপড়া করে থাকেন, তাহলে আপনার 150 উপরে কোশ্চেন কমন পড়বে। আর যদি মাথায় বেশি বোঝা নেন, প্রেশার নেন, তাহলে আপনি পারা প্রশ্ন পরীক্ষা হলে ভুল করে আসবেন। এই এক সপ্তাহ আপনার বেশি রাত জাগা উচিত না। বিশেষ করে 12টার ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই। বেশি বেশি রাত জাগলে আপনার পরীক্ষা খারাপ হতে পারে। এই এক সপ্তাহ সাম্প্রতিক তথ্য নিয়ে বেশি হুলস্থুল না করাটাই উত্তম, বা গতকালকে যা ঘটছে সেটিও আপনি পড়ছেন, অনেকেই পড়ছে, এদিকে না তাকানোটাই উত্তম। আপনার পরীক্ষা এই বিষয়গুলি খারাপ করে দিতে পারে। এই এক সপ্তাহে আপনার কাছে মনে হবে যে আমি আরও 1 মাস সময় পাইলে এই সাবজেক্টটি শেষ করতে পারতাম,
আপনার কাছে মনে হবে আর 1 সপ্তাহ পাইলেও আমি শেষ করতে পারতাম। এইগুলো বিভ্রান্ত বা এটা ভ্রান্ত ধারণা। এটি ভ্রান্ত ধারণা, কারণ হচ্ছে আপনাকে আরও 1 বছর দিলেও কিংবা আরও 5 বছর দিলেও আপনি শেষ করতে পারবেন না। এই যে শেষ না হওয়ার যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এটি আপনার মধ্যে কাজ করলে এটা আপনার মারাত্মক ঝুঁকি হিসেবে আগামী শুক্রবারে দেখা দেবে। অতএব আপনি যেভাবে নিজেকে এখন সাজাবেন সেটি হলো, আর পড়তে পারেন আর না পারেন, আকাঙ্ক্ষা যে আরও যদি সময় পেতাম তাহলে এই বইয়ের এই কয়টা পেজ শেষ করতে পারতাম। মনে রাখবেন, ওই বইয়ের ওই কয়টি পেজ শেষ করলেই যে আপনার প্রিলিমিনারি ভালো হবে ব্যাপারটি এমন নয়। ব্যাপারটি হচ্ছে এমন, সারা বছর আপনারা যেটা পড়েছেন, স্যাররা যেটি পড়িয়েছেন এবং সবাই যেটিকে গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বের জায়গাগুলোকে আরেকবার একটু পারলে আপনার 2 চোখ বোলানোর চেষ্টা করেন, তাহলেই আপনার পরীক্ষা ভালো হবে। অযথা এরকম আকাঙ্ক্ষা, অযথা এরকম হতাশা, অতৃপ্তি, এই বিষয়গুলোতে না ভোগার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই 1 সপ্তাহ রাত না জাগার জন্য আহ্বান জানাই। এই 1 সপ্তাহ আপনি যেন নীরব দেহে থাকতে পারেন, সেটার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি। এবং আপনি নিজের প্রতি যত্নশীল হন, কারণ আপনি নিজের প্রতি যত্নশীল না হলে হবে না। তাহলেই দেখবেন একটা ফ্রেশ, একটা ফুরফুরে মেজাজ এটা নিয়ে আপনি আগামী পরীক্ষার হলে ঢুকলে আপনার দেখবেন পারা প্রশ্নগুলোই আসছে, শুধু মাথা ঠান্ডা করে অপশনগুলো সঠিকভাবে উত্তর করতে হবে। আর আপনি যদি ব্যতিক্রম চিন্তা করেন, আজকেও আমার সাথে অনেকেই দেখা করেছেন, তারা ভালো পারে কিন্তু এখন শুক্রবারের টেনশনে তাদের রাতের ঘুম হয় না। ভাই, ব্যাপারটাকে নর্মালি নেন, আপনি আপনার ক্ষতি করছেন। আপনি বিষয়টাকে এইভাবে নিতে পারেন, শুক্রবারে 2টি ঘটনা ঘটতে পারে, ফলাফল হতে পারে 2টি, প্রধানত 2টি ঘটনা ঘটতে পারে। একটা হলো আপনি পাস করবেন, আর একটা হলো আপনি ফেল করবেন। পাস বলতে কোয়ালিফাইড, আর ফেল বলতে আনকোয়ালিফাইড। পাস ফেল কিছু নাই। আপনি আনকোয়ালিফাইড হলেন এর মানে আপনি অযোগ্য তা নয়, নিজেকে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। কারণ রিক্রুটমেন্টের ক্ষেত্রে পিএইচসির সীমাবদ্ধতা রয়েছে, তাই তার চাহিদা মোতাবেক রিটেনের জন্য অ্যালাউ করবে। তাই নিজেকে অযোগ্য ভাবার কোনো সুযোগ নেই। আপনার যদি 6 থেকে 1 বছরের প্রিপারেশন থেকে থাকে, আপনার উচিত এই প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে কিছুটা রিটেনমুখী হওয়া, লিখিত প্রস্তুতি নেওয়া। আর যদি আপনার পরীক্ষা অর্থাৎ ফলাফল হবে 2টি, একটা হচ্ছে হয় পাস মানে কোয়ালিফাইড, না হলে আনকোয়ালিফাইড, এর বাইরে কোনো রেজাল্ট ঘটবে না। যেহেতু 2টি ঘটনা ঘটতে পারে, আর এই 2টি ঘটনার মধ্যে একটি ঘটনা পাস, যেটা মেনে নিতে হবে 15,000 থেকে 20,000 স্টুডেন্টকে, আরেকটি ঘটনা হচ্ছে আনকোয়ালিফাইড, যেটা মেনে নিতে হবে 92% স্টুডেন্টকে। সো আপনি বিষয়টাকে নর্মালি নেন। আপনি যদি এরকম রিল্যাক্স মোডে থাকতে পারেন, ফুরফুরে মেজাজে থাকতে পারেন, যে আরে হলে হলো, সমস্যা নেই, পড়েছি, আমি আমার চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, হলে ওকে, না হলে আমি নেক্সট ট্রাই করব। আপনার চিন্তাটা যদি 1 সপ্তাহ এমন থাকে, সত্যিকার অর্থে আগামী শুক্রবারের পরীক্ষা আপনার ভালো হবে। কারণ চিন্তাটা যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে মেজাজটা খুব ফুরফুরে থাকবে, মনটা খুব স্থির থাকবে এবং কলমটা খুব ভালো চলবে। গুছিয়ে নেন, বারবার আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর, নাম, এগুলো কিভাবে আছে আপনার কাছে সংগ্রহে যে ওএমআর ফর্ম রয়েছে, সেই ওএমআর ফর্ম কয়েকবার একটু পূরণ করার চেষ্টা করেন ফটোকপি করে। মনে রাখবেন, সব পরিশ্রম পণ্ড হবে যদি আপনি ওএমআর ফিল আপ ভুল করেন। এত পরিশ্রম করার পরেও
যদি ওএমআরের কারণে আপনার পরীক্ষাটি বাতিল হয়, সেটা বা সেই ক্ষতি অপূরণীয়, এটি কেউই পূরণ করতে পারবে না। অতএব শুধু পড়ালেখা করলেই হবে না। আপনি যদি এক সপ্তাহ খুব হতাশায় ভোগেন বা খুব অস্থিরতা বিরাজ করে আপনার মধ্যে, তাহলে অবশ্যই আপনার ওএমআর পূরণ করার সময় যে কোনো ভুল হতে পারে। এটা অস্থিরতার কারণে হয়। যেহেতু সিট প্ল্যান দিয়ে দিয়েছে, আপনার যে কেন্দ্রের সিট পড়েছে আগেভাগেই সেই কেন্দ্র তার অবস্থান কোথায় একটু জেনে নিন, যেন পরীক্ষার দিন আপনাকে সেই কেন্দ্রটি খোঁজার জন্য মানুষকে জিজ্ঞাসা করতে না হয়। কারণ একজন মানুষ ভুলক্রমে আপনাকে ভুল ঠিকানা দিয়ে দিতে পারে, তাতে করে আপনার পরীক্ষাটি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আপনি সময় মতো, অর্থাৎ সময়ের চেয়েও আগে কেন্দ্রের সামনে গিয়ে বসে থাকেন। কিন্তু এমন নয় যে আপনার কেন্দ্রটি চিনেন, একটু পরে পরে বের হই, এমন চিন্তা কেউ করবেন না। কারণ রাস্তায় যে কোনো ধরনের বাধা বিপত্তি বা দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য বাধার জন্য যদি 20 থেকে 30 মিনিট আপনার লেট হয়, তাহলে আপনার পরীক্ষাটি খারাপ হতে পারে এবং কেন্দ্রে পৌঁছানো আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। অতএব আপনি আপনার যে সিটটি কোথায় পড়েছে সেটি আগেভাগেই গুগল ম্যাপ থেকে লোকেশনটি জেনে নিন, অথবা যিনি জানেন তার কাছ থেকে জেনে নিন। প্রয়োজনে ঢাকা যারা আছেন, প্রয়োজনে এর মধ্যে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন ভ্রমণ হিসেবে, যেন পরীক্ষার দিন আপনি খুব সহজেই সেখানে যেতে পারেন এবং গিয়েই আপনি আপনার রোল নম্বরটি খুঁজে সুন্দরভাবে এই রোল নম্বরটি কোথায় পড়েছে সেখানে গিয়ে বসে পড়ুন। যখন বসতে দিবে তখন আপনি সেখানে বসুন এবং মনে রাখবেন, প্রিলিমিনারি পরীক্ষায় আপনার যদি কারো তার দেখে ফিল আপ করার ধান্দা থাকে কিংবা কাউকে দেখানোর ধান্দা থাকে, এই দুইটাই হচ্ছে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি যতটুকু অর্জন করেছেন ততটুকুর সর্বোচ্চ ব্যবহার করবেন। কারো মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই। কারো মুখাপেক্ষী হতে গিয়ে আপনার 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা বা 10 মিনিটও যদি খাতাটা নিয়ে রাখে, আপনার পরীক্ষাটি খারাপ হয়ে যাবে। অবশ্যই ভালো বল পেন সিলেক্ট করুন। যে বল পেন বৃত্ত ভরাট করার সময় যেন এক প্রকার কালি আছে যে জেল পেন বা এগুলো সরিয়ে যায়, এমনটি যেন না ঘটে। বল পেনটি যেন অবশ্যই চমৎকার হয়, এটি যেন নিউ না হয়, একদম নিউ না হয়, একদম পুরাতন না হয়, এটি যেন আপনি আগে থেকে একটু দেখে নিতে পারেন। একাধিক বল পেন নিয়ে যাবেন। আপনার অ্যাডমিট কার্ড এটি নিয়ে আপনি সঠিক সময়ে, আপনি যদি স্থির মনে অস্থিরতা দূর করে আপনি বসতে পারেন। আপনি প্রস্তুতি যদি আপনার 6 মাস থেকে 1 বছরের হয়ে থাকে, তাহলে আমি মনে করি না, যদি আপনি প্রপারলি পড়ালেখা করে থাকেন, আমি মনে করি না যে আপনার পরীক্ষা খারাপ হওয়ার কোনো কারণ আছে। পরীক্ষা ভালো হবে। যে সাবজেক্টটি আপনি ভালো পারেন সেই সাবজেক্টটি দিয়েই আপনি আপনার পরীক্ষা শুরু করতে পারেন। অযথাই আপনার দুর্বলতার সাবজেক্টটি মধ্যে প্রবেশ করে 2-4টা ভুল করে কিংবা 2-4টা কঠিন প্রশ্ন দেখে আপনি যদি ঘাবড়িয়ে যান, পরবর্তীতে অন্য সাবজেক্টের যে ইজি প্রশ্নগুলি সেগুলিও ভুল হতে পারে। দেখে নিন, 1 থেকে 200টি প্রশ্ন আছে এবং আপনার ওএমআরের 200টি ঘর রয়েছে, অর্থাৎ 200 নাম্বার পর্যন্ত ঘর পূরণের বৃত্ত রয়েছে। 4টি করে বৃত্ত রয়েছে। অনেক সময় ভুলক্রমে অনেকেই বৃত্তের ক দাগাতে গিয়ে খ, খ দাগাতে গিয়ে ঘ, 1 দাগাতে গিয়ে 2, 2 নাম্বার দাগাতে গিয়ে 3 নাম্বার দাগিয়ে থাকে। এটাও অস্থিরতার কারণে হয়।
এটাও অস্থিরতার কারণে হয়। অর্থাৎ আপনি যদি অস্থিরতা বর্জন করতে পারেন তাহলে যে কোনো দুর্ঘটনা থেকেই আপনি মুক্ত থাকতে পারবেন। আরেকটি কথা, আপনি প্রশ্নটা পড়ার সময় দেখেন, যেগুলি পারেন এমন একটি টিক চিহ্ন দেন। টিক চিহ্ন দেওয়ার সাথে ধরেন 1 নম্বর পারেন, পারেন বলতে 100% পারেন, 100% পারেন। 1 নম্বর পারেন, আপনি 1 নম্বরের ক উত্তর এটা ভরাট করে ফেলেন। 2 নম্বর আপনি কনফিউজড, এমন একটা দাগ দিয়ে রাখেন। 3 নাম্বার আপনি কখনো শোনেনই নাই, এত মডেল টেস্ট দিয়েছেন, ক্লাস করছেন, শোনেনই নেই, এটা ক্রস চিহ্ন দিয়ে রাখুন। তাহলে আপনি 2 ফাঁকা, 3 ফাঁকা, 4-এ গিয়ে দেখলেন আবার পারেন, 5 পারেন, 6 পারেন, 7 পারেন, 8 পারেন, 9 পারেন, দাগাতে থাকেন। এবার 200 নাম্বার পর্যন্ত এভাবে আপনাকে 1 ঘন্টার মধ্যে প্রবেশ করতে হবে। অর্থাৎ 200টি কোশ্চেন এভাবে আপনি 1 ঘন্টার মধ্যে। তবে এখানে কিছু ম্যাথ আছে আপনি দেখার সাথেই আনসার করতে পারবেন, সেগুলিও আপনি দাগাবেন। কিন্তু যে ম্যাথ আপনাকে পড়তে হবে এই 1 ঘন্টার মধ্যে, সেই ম্যাথগুলো করার চেষ্টা করেন না, সেই ম্যাথগুলি করার চেষ্টা করবেন না। 1 ঘন্টা পরে গিয়ে যে ম্যাথগুলি আপনি একবারেই পারেননি, অথবা আপনি করতে পারেন যেটি খুব 10 সেকেন্ডে করা সম্ভব আপনার পক্ষে, সেই ম্যাথটি আপনি দিতে পারেন। বাকিগুলি আপনি ওই 1 ঘন্টা পরে ধরবেন। এবার আপনি দেখেন 1 ঘন্টা পরে আপনি কয়টি দিতে পেরেছেন, অর্থাৎ টিক চিহ্ন কয়টি হয়েছে। লাকিলি আপনি দেখলেন 1 ঘন্টায় আপনার 130 থেকে 140 হয়েছে। এটা যদিও আজগুবি মনে হলো, এটা সত্য, অনেকের হয়, সবার হয় না। তাহলে টিক চিহ্নগুলোই 130 থেকে 40টি হয়েছে, এর মানে 100% আপনি ধরে নিয়েছেন এগুলো সঠিক। আমি ধরে নিলাম এখান থেকে কোনো কারণে 10টা ভুল হলো, তাতেও আপনি প্রিলিমিনারি টিকবেন, পিএইচডি যত মার্কেই টিকাক। আপনি আর এই ক্রস চিহ্ন কিংবা এই ধরনের চিহ্নর কাছে ভুলেও তাকায়েন না। এখন আপনার কাছে মনে হলো আপনি ম্যাথের স্টুডেন্ট, কিছু ম্যাথ আছে আপনি করলে পারবেন, আপনার হাতে সময় আছে 40 মিনিট, দরকার নাই, আপনি রিল্যাক্সে বসে থাকেন, কাউকে দেখানোরও দরকার নেই। টিক চিহ্নগুলো আপনার 130 থেকে 40 হয়ে গেছে। আর যদি আপনার প্রস্তুতি ভালো থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন প্রশ্ন কেমন হয়েছে, কেমন মানের প্রশ্ন হয়েছে, সহজ হয়েছে না কঠিন হয়েছে না স্ট্যান্ডার্ড হয়েছে না কি হয়েছে, আপনি বুঝবেন। 1 ঘন্টা পরে আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে, হোয়াট ক্যান আই ডু। তাহলে এবার আপনি কি করবেন, আপনি দেখলেন এরকম হয় নাই, 90 থেকে 100টা টিক চিহ্ন হয়েছে, এগুলো 90 থেকে 100টা হয়েছে। অবশ্যই পরের ঘন্টা পরবর্তী 1 ঘন্টা আপনাকে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য বেশি সময় নেওয়া যাবে না, এগুলি আপনাকে বুঝে উত্তর করতে হবে। কারণ আপনি 90 থেকে 100 পেলে সাধারণত পিলিটেকার সম্ভাবনা আপনার নেই, এটাই বাস্তবতা। যেহেতু নেই সেহেতু আপনাকে এবার রিস্ক নিতে হবে। কারণ আপনি যদি রিস্ক না নেন, 90 থেকে 100-র মধ্যে যদি পিলি না টেকায় তাহলে তো আপনি এমনিই ফেল। অতএব ফেল তো করবেন, ফেল করার সময় একটা রিস্ক আপনি নিয়ে যেতে পারেন, তো এমনিই ফেল। তো যেহেতু ফেলই, সেহেতু রিস্কটা নিতে কোনো সমস্যা নেই, আপনি এরকম একটি রিস্ক নেবেন। সেই রিস্কগুলো বুঝে নেবেন, নিলে দেখবেন পরবর্তীতে 50টি দাগালে আপনি দেখবেন আপনার যদি একটু ভালো স্টাডি থাকে তাহলে দেখবেন 30 থেকে 40টি আপনার সঠিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনার পিলিটেকার সম্ভাবনা 100% থাকবে। আশা করি আপনারা এই আমি যে কথা বলেছি এটি যে আপনাকে মানতে হবে বা এই থিওরি অনুযায়ী যে আপনাকে চলতে হবে তা না। যদি কারো ভালো লাগে, যদি কারো মনে হয় আমার এমন চললে ভালো হবে, সে চলেন। এটা নির্দেশনা না, এটা উপদেশ না, এটা জাস্ট একটা শেয়ারিং।
অ্যাজ এ সিনিয়র হিসেবে, বড় ভাই হিসেবে আপনাকে জাস্ট সহযোগিতা। আপনি এইভাবে করলে পরীক্ষার হলে আপনি একটা স্থির মানসিকতা নিয়ে পরীক্ষাটি সুসম্পন্ন করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি অস্থিরতা নিয়ে পরীক্ষা দিলে আপনার জানা প্রশ্নগুলো আপনি ভুল করবেন। এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আগামী শুক্রবার এমন একটি দিনে পরীক্ষার প্রস্তুতিমূলক যে শেয়ারিংটা ছিল সেটি নিয়ে কথা বললাম। এভাবে আপনি আপনার পরীক্ষাটি দিতে পারেন। যদি এমন স্থির অবস্থায় থাকেন তাহলে আপনার প্রস্তুতি একটু খারাপ হলেও আপনার ভালো করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। অতএব একটু মেনটেন করার চেষ্টা করেন। আমি আশাবাদী আপনারা প্রিলিমিনারি টিকবেন। আগামী শুক্রবারে পরীক্ষা দিয়ে অবশ্যই বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রিলিমিনারি সলভ দিবে। এগুলো নিয়ে আগামী শুক্রবারে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করবেন। কারণ শুক্রবারের থেকে নাম্বার বাড়বে আর কমবে, কোনো বাড়বে, কোনো কেউ কমবে। আবার কোনো সেলিব্রিটি এমন কথা বলবে যা আপনি পাস, 90 পাইলে প্রস্তুতি নেন, এমন কথা শোনার পর আপনার অবাক হওয়ার কিছু নেই। কারণ আপনার কাজ হচ্ছে, আপনার মাথায় রাখতে হবে এই পরীক্ষায় আপনার শেষ পরীক্ষা না। আপনি টিকলেও আপনার রিটেন আছে, আর রিটেনের জন্য আপনার এনাফ টাইম নেই হাতে। আপনি টিকেন আর না টিকেন, আপনি লিখিত প্রস্তুতি নেওয়া শুরু করেন, কিংবা অন্য জব প্রস্তুতি সাথে রাখেন। কারণ আপনি কোনো কারণে আনকোয়ালিফাইড হতে পারেন, তার মানে আপনার এখানে সব শেষ হয়ে গেল না। আপনার অবশ্যই নেক্সট অপরচুনিটি বা নেক্সট চান্স রয়েছে আপনার। আশা করি আপনারা এই কথাগুলি যদি শোনেন বা এই কথাগুলি যদি মানেন তাহলে আগামী শুক্রবারে আপনাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এমন আলোচনা দিয়ে আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কতটুকু আপনাদের উপকারে লাগবে আমি জানি না, তবে চেষ্টা করবেন এভাবে মেনটেন করার জন্য। আমরা এখন বাংলাদেশ বিষয়গুলি কিছু সাম্প্রতিক আলোচনা করব। আপনারা গতকাল দেখেছেন আমি সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছি। মূলত ওগুলি নিয়েই কথা বলবো। যারা ক্লাস করেছেন তারা রিভিশন দিতে পারেন, যারা ক্লাস করেননি তারা অবশ্যই করবেন। আর যাদের রাত 10টার সময় আমার কাছে মডেল টেস্ট পরীক্ষা আছে, তারা মডেল টেস্ট পরীক্ষা ক্লাসের পরে দিবেন। এখন ক্লাসটি শেষ করবেন। সাজেশন কি দিবেন? হ্যাঁ দেব, ভয় পেয়ে লাভ কি, এক না হলে সক্কা, না হলে মক্কা। স্যার অ্যাডমিট কার্ড ভাস হলে কি কোনো সমস্যা আছে? অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলেন রে ভাই, সমস্যা কি? আপনার অ্যাডমিট অবশ্যই একাধিক কপি বাসায় রাখবেন, কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগবে। এই অ্যাডমিটটা আপনি নষ্ট করে ফেললেন, একাধিক কপি বাসায় রাখেন, ফটোকপি রাখেন, ঠিক আছে? আর ভাস করলে সমস্যা নেই। আমরা প্রথমেই কথা বলবো যে জায়গাটি নিয়ে, সেটা হলো বাংলাদেশের কৃষি। আপনাদেরকে সারা বছর পড়িয়েছি, বলেছিলাম সাম্প্রতিক ক্লাসের মাধ্যমে এই জায়গাগুলো শেষ করে দিব। এর মানে কৃষির মধ্যে সব কিছু পড়াবো আপনাকে তা নয়। কারণ হচ্ছে কি লিখেছেন, সরি আই এম লেট, ক্যান কিপ ইউর সাইট অন 41 সাম কোর্স কন্ট্রোল। ওকে, আচ্ছা, আপনি সাম্প্রতিকের মধ্যে সব কিছু প্রত্যাশা করবেন না, কারণ আমি সব পড়াবো না, আর সব পরীক্ষায় আসবে না। আন্তর্জাতিক বাংলাদেশ মিলে 8 থেকে 12টি প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। অতএব এর জন্য আপনার কোনো প্রকার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের কৃষি দিয়ে শুরু করব, যেহেতু বাংলাদেশের কৃষিতে বেশ ভালো একটি অবস্থা এখন বাংলাদেশে রয়েছে, এই জায়গাটা আপনাকে জানতে হবে। পেঁয়াজ দিয়ে শুরু করলাম,
কারণ কয়দিন পর পরই পেঁয়াজ বন্ধ করে দেয় ভারত, আর বাংলাদেশের মার্কেটে তখন মানুষ শুধু পেঁয়াজই কেনে। তো ভাইরে ভাই, 19 তারিখে পরীক্ষা পেছানোর সুযোগ আছে কিনা এখনই চিন্তা করতেছেন। কেমনি হবে বলেন? আপনি পড়েন, ধরেন পিছাই গেছে, পরীক্ষা হবে না, আপনি পড়েন, এইসব নিয়ে থাকেন না। বিভিন্ন ফেসবুক গ্রুপের এইসব বিভ্রান্তমূলক তথ্য নিয়ে আপনি দিন কাটান, পড়েন কখন? বাদ দেন। যেখানে সিট প্ল্যান হয়েছে, ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, সেখানে আপনি ধরেই নেন যে পরীক্ষা হবে। বাকিটা কেয়ামত। কেয়ামত হলে তো কিছু করার নাই। পেঁয়াজ দিয়ে শুরু করব। পেঁয়াজ দিয়ে যে ভুলটা করতে পারেন, পেঁয়াজ উৎপাদনের শীর্ষে ছিল হচ্ছে ফরিদপুর, কিন্তু পেঁয়াজ উৎপাদনে এখন শীর্ষ হচ্ছে পাবনা। মনে রাখবেন, ভারত যখন পেঁয়াজ বন্ধ করে দেয় তখন অনেকেই মাথায় কাজ করে পেঁয়াজ আর পাবো না, তাই ইচ্ছা মতন কিনে নিয়ে আসি। 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি চাল না কিনে মানুষ পেঁয়াজ কিনে। তখন চিন্তা করে পেঁয়াজ না কিনে, তখন চিন্তা করে পেঁয়াজ আর পাবো না, সব কিনে নিয়ে আসি। তাইলে আপনার মনে থাকবে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ হচ্ছে পাবনা। বুঝতে পারছেন? আর পৃথিবীতে হলো চীন, শীর্ষে হচ্ছে চীন। তাহলে মনে রাখবেন চীন, কারণ দেশ হিসেবে এগুলো মনে রাখার তেমন কিছু নাই। ম্যাক্সিমামই হচ্ছে চীনের দখলে চলে গেছে এখন, মানে চীনেই সব কিছু এখন প্রায়। ব্যতিক্রম আছে, তবে আমি সব শস্য আপনাকে দিব না, যেগুলো ইম্পর্টেন্ট এবং পরিবর্তন হয়েছে শুধু সেগুলো তুলে ধরছি। যেমন তুলা উৎপাদনের শীর্ষে ছিল যশোর, কিন্তু তুলা উৎপাদনে এখন শীর্ষ হয়ে গেছে ঝিনাইদহ। অর্থাৎ এই যে পরিবর্তন, এই পরিবর্তিত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। বুঝতে পেরেছেন? এটা আসতে পারে পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অবশ্যই এদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এটাও উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন। মনে রাখবেন, ঝিনাইয়ে তুলে আমরা ছোটবেলা সবাই খাইছি। ঝিনুকে কেড়ে আমরা সবাই কিন্তু খেয়েছি। তো ঝিনুক, ঝিনাই, তুলে ঝিনাইয়ে তুলে আমরা খেয়েছি। পাট উৎপাদনে ফরিদপুরই ছিল শীর্ষে, তবে একটা সময় রংপুর শীর্ষে ছিল, তবে এখন আর রংপুর নয়, এখন পাট উৎপাদনের শীর্ষে হচ্ছে ফরিদপুর, আর দেশ হিসেবে হচ্ছে ভারত। এই যে একটা ব্যতিক্রম। আর ব্যতিক্রমগুলোই একটু ব্যতিক্রম বলতে আমরা চীন লিখতেছি, তো এটা ভারত পেলাম, এমনগুলোই পরীক্ষায় কিন্তু আসে। মাছ উৎপাদনে ময়মনসিংহ শীর্ষে। ময়মনসিংহ শীর্ষে হচ্ছে মাছ উৎপাদনে, আর দেশ হিসেবে সেই চীন। অতএব এই যে মাছের যে ময়মনসিংহ শীর্ষে, এটা মনে রাখার জন্য কোনো কিছু দরকার নেই। এটা আপনি মনে রাখতে পারবেন বা আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আর বেশি টেকনিক করেন না, কারণ টেকনিক মনে রাখতে পরে আবার টেকনিকের প্রয়োজন হবে। গম উৎপাদনে শীর্ষে হচ্ছে ঠাকুরগাঁও, আর বিশ্বে হচ্ছে চীন। অর্থাৎ এই যে গম উৎপাদনে যে ঠাকুরগাঁও আর বিশ্বে হচ্ছে চীন। দেখবেন আমাদের দেশে একজন বিরোধী দলীয় নেতা আছে, তার নাম বলবো না আমি, তার বাড়ি ঠাকুরগাঁওয়ে, এবং সে গম গম করে কথা বলে। যদিও ইদানিং কম কথা বলে, প্রচুর কথা বলতো, গম গম করে আওয়াজ করতো। এটা দিয়ে মনে রাখতে পারেন। নাম সবাই বুঝে ফেলছেন, নাম বলার আর কিছু নাই। ধান
এই ধানও ময়মনসিংহে। আর বিশ্বে হচ্ছে চীন। ধান ময়মনসিংহে, তাহলে ধান আর মাছ ময়মনসিংহে। বুঝতে পেরেছেন? ধান আর মাছ কোথায়? ময়মনসিংহে। তাহলে এই কয়টা আমাদের মুখস্থ রাখা উচিত। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, হলেও হতে পারে পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন। আশা করি যদি পরীক্ষায় প্রশ্ন এখান থেকে করে আপনি কমন পাবেন। এবার কৃষিতে বাংলাদেশ, বিশ্ব কৃষিতে বাংলাদেশ। বিশ্ব কৃষিতে বাংলাদেশ, এই জায়গাটা আমাদের একটু দেখা উচিত। আপনি কয়টা ডিজিট মনে রাখবেন? 1 2 3 3 7 7। এই কয়টা ডিজিট থেকে আমার কাছে মনে হচ্ছে একটা ডিজিট আপনাকে এবার পরীক্ষায় দিতে হবে। কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই ওয়ার্ল্ড রেকর্ড পড়াচ্ছি। 1 2 3 3 7 7, 1 2 3 3 7 7। বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখবেন, আমরা অনেক সময় বলি না ই মা, অবাক হয়ে বলি ই মা, ধস নামছে, ধস ধস। তখন আমরা বলি আহ 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 করে চিৎকার দেই না আমরা? কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণে বলি আহ আহ, ই মা ধস, আহ আহ, আর মাথায় বিল্ডিং নিয়ে বসছে আর কি, এরকম একটা অবস্থা। 1 2 3 3 7 7। দেখেন, 1 ইলিশ। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। 2 মাছ। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। 3 ধান। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। 3 সবজি। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। 7 আলু। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম। 7 আম। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম। এখন এই যে আলু, এই আলু মুন্সিগঞ্জ ছিল উৎপাদনের শীর্ষ, কিন্তু এখন বগুড়া। পরিবর্তন হয়েছে। অবশ্যই এটি ইম্পর্টেন্ট। মুন্সিগঞ্জ হবে না, বগুড়া হবে। ইয়াসমিন সুইটি। এই হচ্ছে আপনার বিশ্ব কৃষিতে বাংলাদেশ। এবার আসেন ছাগলের দুধ। ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। আর ছাগল ও ছাগলের মাংস উৎপাদনে বাংলাদেশ চতুর্থ। পাঠা উৎপাদনের শীর্ষ না হয়ে ছাগল উৎপাদনের শীর্ষ কেমনে হলে এটা আমার মাথায় ধরে না। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে দেখেন মোটামুটি এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমি যেগুলি লিখেছি এগুলি আপনার পড়া উচিত। এরপরে কথায় কথায় একজন আর একজনকে বলে আমি কি ধৈর্যা,
বলে না যে আমি কি ধইঞ্চা, ধইঞ্চা একটা গাছ আছে, এই ধনচে গাছের জিনের নকশা করেছে। ধনচে ধনচে গাছের জিন নকশা করেন মঞ্জুরুল ইসলাম। পাট থেকে সবুজ চা, অর্থাৎ যে পাট দিয়ে এতদিন আমরা অন্য কাজ করেছি, এই পাট থেকে সবুজ চা উৎপাদন করেছেন ইসমাইল হোসেন খান। ইসমাইল হোসেন খান তিনি এখন পাট থেকে সবুজ চা খান। ইসমাইল হোসেন খান তিনি পাট থেকে সবুজ চা খান। হয়ে গেল ইসমাইল হোসেন খান তিনি পাট থেকে সবুজ চা খান। আর এই চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় জার্মানিতে। জার্মানিতে রপ্তানি করা হয়। এক ধানে দুই চাল। শোনেন, আজকে হচ্ছে ক্লাসটি হচ্ছে, আজকের ক্লাস থেকে তো প্রশ্ন কমন পড়বে, এটা তো স্বাভাবিক, এটা তো জানেনই। অতএব গুরুত্ব দিয়ে করেন, প্যারা নেওয়ার দরকার নাই। আজকের পরে আর কোনো সাম্প্রতিকের বই খোলার দরকার নাই। কিনেছেন ভালো কথা, ওগুলো ঘরে রাখেন, ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে। কিন্তু এই কয়দিন আর সাম্প্রতিকের বই খুলেন না, এতে আপনার পরীক্ষা খারাপ হবে। কারণ আমি কয়েকটা সাম্প্রতিকের বই দেখেছি, এগুলো যদি পড়তে হয় আর মনে রাখতে হয় তাহলে আগামী 2 মাস সময় লাগবে। অতএব ওই বই বা আরো অনেক বই, তার থেকে যেগুলি ইম্পর্টেন্ট, যেগুলি আপনার কাছে মনে হয় যে কোনগুলি আমি বাছাই করে পড়ব, সেইগুলি। শরীফ স্যার কোনটা বলেছেন খেয়াল নেই, আবার সম্মানিত শরীফ স্যার কোনটা বলেছেন আবার বলেন, আমি আসলে কমেন্টস পড়ি নেই আপনার। দেখেন, আমি বলতে চাই আর সাম্প্রতিকের বই খোলার দরকার নেই। আপনারা দেখেছেন আন্তর্জাতিক বিষয়গুলি হ্যান্ড নোট আমাদের প্রিয় জোবাইদা নহর দিয়ে দিয়েছেন গ্রুপে। আশা করি তিনি এটিও গ্রুপে দিয়ে দিবেন, আপনারা সেখান থেকে আরেকবার রিভিশন দিতে পারবেন। কারণ এই মুহূর্তে লাইভ ক্লাস করা বা লাইভে থাকা, এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক হবে না। কোনো লাইভ ক্লাস করাই খুব একটা ঠিক হবে না আমার কাছে মনে হয়। দেখেন, তাহলে এক ধানে দুই চাল, মকবুল হোসেন, এই চাষাবাদ হচ্ছে ঝিনাইদহতে, এটি মনে রাখেন। এবার আসেন কৃষি আদমশুমারি, কৃষি শুমারি, আদমশুমারি না, এক্সট্রিমলি সরি, কৃষি শুমারি নিয়ে কথা বলি। যেহেতু কৃষি শুমারি হয়েছে সেহেতু এখান থেকে প্রশ্ন হতে পারে, সম্ভাবনা রয়েছে। যদি বলে বাংলাদেশে কয়টি কৃষি শুমারি হয়েছে, তাহলে হবে 6টি বা 6 বার। যদি বলে স্বাধীন বাংলাদেশে কয়বার হয়েছে, তাহলে হবে 5 বার। কারণ 1960 সালে একবার কৃষি শুমারি হয়েছিল, তখন পাকিস্তান, এবং স্বাধীন বাংলাদেশে 5 বার হয়েছে। এর মধ্যে 9 থেকে 20 জুন 9 থেকে 20 জুন দেশে ষষ্ঠ কৃষি শুমারি হয়েছে, অর্থাৎ 6ষ্ঠ বারের মতো কৃষি শুমারি হয়েছে। 9 থেকে 20 জুন
19 এই কৃষি শুমারি হয়েছে। তবে এটি হলো দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি। এই প্রশ্নটা কেন যেন মনে হয় দিলেও দিতে পারে। দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি, তবে এটা না এসে এমন হতে পারে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় কত সালে, এই প্রশ্নটিও আসতে পারে। বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ বলতে বোঝানো হয়েছে শহর এবং গ্রাম। বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় 2008 সালে। এটা আপনি মনে রাখবেন। এই ধরনের প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি কবে হয়েছে? 2008 সালে হয়েছে। এটি আপনাকে মনে রাখতে হবে। এবার কৃষি শুমারির স্লোগান ছিল, কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। আর এই কৃষি শুমারিতে ভূমিহীন খানা, অর্থাৎ সবচেয়ে ভূমিহীন হচ্ছে ঢাকা বিভাগে, এইটুকু মনে রাখবেন। মাথাপিছু জমি 0.25 একর, যার মধ্যে আবাদি জমি 0.15 একর। আবাদি জমি অর্থাৎ আবাদযোগ্য জমি হচ্ছে 0.15, আর মাথাপিছু জমি হচ্ছে 0.25। আর জনশুমারি যেটি, এই জনশুমারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি হয়নি। এটি 25 থেকে 31 অক্টোবর 2021 অনুষ্ঠিত হবে। গতকালকে সাম্প্রতিক নিয়েছি সত্য, কিন্তু গতকালকে প্রেশার ছিল অনেক বেশি, 4টা সাবজেক্টের প্রেশার ছিল। আজকে শুধু বাংলাদেশ পড়াচ্ছি, আপনারা আরেকটু আলোচনা পাবেন, আরও কিছু তথ্য পাবেন। কারণ হচ্ছে কালকে টানা 7 ঘন্টা ক্লাস নিয়েছি, এখানে একটু স্ক্রিপ্ট করতে হয়েছে। অতএব আজকের ক্লাসটি আপনার মনোযোগ দিয়ে করা উচিত। তাহলে আমরা কৃষি নিয়ে এতক্ষণ কথা বললাম। আমার কাছে যেটি মনে হয়েছে বা যতটুকু ইম্পর্টেন্ট মনে হয়েছিল, আমি ঠিক ততটুকু নিয়ে কথা বলেছি। আপনার যদি মনে হয় যে না, এর চেয়ে বেশি পড়া উচিত, সেটি অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি হস্তক্ষেপ করার কেউ নই। আপনার খুশি, আপনি পড়লে পড়তে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, বেশি পড়লেই হবে না, মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি বেশি পড়ে মনে রাখতে পারেন, তাহলে আপনার বেশি পড়া ভালো। কিন্তু যদি মনে না রাখতে পারেন, তাহলে হিতে বিপরীত হবে। আর আমি যতটুকু দিচ্ছি তার বাইরে খুব একটা প্রশ্ন আশা করা যাচ্ছে না। এরপরেও সব প্রশ্ন কমন পাবে না, সব প্রশ্ন কমন পড়বে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা আপনাকে মানতেই হবে। অতএব সব প্রশ্ন কমন পড়ার ধান্দাও আপনি করেন না। একটা প্রশ্ন সাম্প্রতিকের মধ্যে খুব বিদঘুটে হবে, হয়তো সেই প্রশ্নটি আমারও চোখে পড়েনি, কিংবা বাজারের কোনো বইয়ে চোখে পড়েনি, বাজারে কোনো বইও নেই, কিংবা হয়তো সেই প্রশ্নের উত্তর আমারও অজানা। অতএব সেই প্রশ্ন জানার চেষ্টা করা আপনার, কিংবা যেমন অনেকেই বলে 100% কমন পড়বে, সব কমন পড়বে, এগুলো আপনিও বুঝেন, আমিও বুঝি। এগুলো হচ্ছে চাপা, আর এগুলো হচ্ছে মলম ব্যবসা। 100% কমন হচ্ছে মলম ব্যবসা। অতএব সব কমন পড়বে না। তবে আপনি যদি কোনো বই পড়েন, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো সব প্রশ্নই আপনার কমন পড়তে পারে। সেই ক্ষেত্রে রিলেটেড কোর্সে, সরাসরি না, এটা হবে না।
কারণ সবসময় কিছু এক্সেপশনাল প্রশ্ন করে এবং সেগুলি আমাদের পরীক্ষার পরই দৃষ্টিতে আসে এবং দেখবেন 19 তারিখের পর সেই প্রশ্নগুলি সবার বইয়ে চলে আসছে এবং সারা বছর স্টুডেন্টরা দেখবেন সেই প্রশ্নগুলি উন্মাদ হয়ে পড়ছে, কিন্তু পরের বিসিএসে আর আসবে না, আবার নতুন কিছু আসবে। এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা এখন আলোচনা করব বাজেট। যেহেতু বাজেট হয়েছে, আবার তো বাজেটের সময় চলে আসলো, বাজেট কিন্তু পুরানো হয়ে গেছে। এই যে মার্চ, এপ্রিল, মে, জুন, বাজেটের তার বেশি সময় নেই। এখন বাজেট আপনাদেরকে পড়িয়েছি, বাজেট সম্পর্কে কথা বলেছি, এখন সাম্প্রতিক যে বাজেট সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলব। প্রথম হচ্ছে বাজেট 49তম না 50তম? অবশ্যই বাজেট 49তম। আর অন্তর্বর্তীকালীন বাজেট সহ এই বাজেটটি হচ্ছে 50তম। আপনারা জানেন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে চালু হয়। কেন সাংবিধানিকভাবে কথাটা বললাম? কারণ 1990 সালেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হয়েছিল, ওটা সাংবিধানিক ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হয় 1990 সালেই, কিন্তু সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার চালু হয় হচ্ছে 1996 সালে। এই সময় সংসদবিহীন তত্ত্বাবধায়ক সরকার একটি বাজেট পাশ করেছিলেন, প্রণয়ন করেছিলেন, যে বাজেটটিকে আমরা অন্তর্বর্তীকালীন বাজেট হিসেবে জানি। সেই অন্তর্বর্তীকালীন বাজেট সহ মোট বাজেট হচ্ছে 50টি বা 50তম। আর যদি বলে কততম বাজেট, তাহলে 49তম। এখন এই তম পড়তে পড়তে আর একটা বিষয় ভুলে গেলে চলবে না। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের এটি 22তম বাজেট। এই কথাটি ভোলার সুযোগ নেই, কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগের এটি হচ্ছে 22তম বাজেট। 50-49 পরীক্ষায় না এসে 22তম পরীক্ষায় আসতেই পারে। অতএব এটি আপনাদেরকে মনে রাখতে হবে। বাজেটে আকার, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, কারণ আকারটাও তো পরীক্ষায় আসতে পারে, তাই না? তাহলে 5,23,190 কোটি টাকা, এটা হচ্ছে বাজেটের আকার। গুরুত্বপূর্ণ হচ্ছে এডিপি, এটা সংশোধিত হয়েছে, এটা পরবর্তীতে 1,92,921 কোটি টাকায় স্থানান্তর করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ এটা একটা পরিবর্তিত এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট। এটি 1,92,921 কোটি টাকা, এটি আপনাকে মনে রাখতে হবে। পরীক্ষায় প্রায়শ দেখা যায় যে বাজেট সবচেয়ে বেশি কোন খাতে? এটি জনপ্রশাসন খাতে, এটি আপনাকে মনে রাখতে হবে। আর দ্বিতীয় ব্যয় হচ্ছে শিক্ষা খাতে। প্রথম হচ্ছে জনপ্রশাসন, সেকেন্ড হচ্ছে শিক্ষা খাত, এটি আপনাকে মনে রাখতে হবে। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে রপ্তানি প্রণোদনা। এই বাজেটে ছিল রপ্তানি প্রণোদনা। এই রপ্তানি প্রণোদনা ছিল 4500 কোটি টাকা। 4500 কোটি টাকা। আর করোনা মোকাবেলায় বরাদ্দ ছিল, এটা সবাই জানেন, জানার পরেও কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। করোনা মোকাবেলায় বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি ছিল, যেহেতু কৃষি আগে পড়াইছি,
ওই কৃষির মধ্যে এটা আসতে পারে ৯,৫০০ কোটি টাকা। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তো এই বাজেটে বা সমীক্ষা অনুসারে বা এখানে আপনারা দেখবেন যে কর সীমা আসলে পড়ার খুব একটা দরকার নেই। সাধারণ কর সীমা হচ্ছে ৩ লাখ। বুঝতে পেরেছেন? তো এটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তা না। এ হলো বাজেট নিয়ে আলোচনা। এই রিলেটেড আরো কিছু আলোচনা রয়েছে, যেমন দরিদ্র জেলা অর্থাৎ আমাদের বিভাগ, জেলা, কোন জেলাটি সবচেয়ে বেশি দারিদ্র সীমার নিচে বসবাস করছে এখনো। জেলা হলে আপনি দিবেন কুড়িগ্রাম, আর বিভাগ হলে দিবেন রংপুর। আমাদের জোবাইদা নহরের বিভাগ রংপুর, এটা হচ্ছে সবচেয়ে দরিদ্র বিভাগ। আর কম হচ্ছে ঢাকা, আর বিভাগ হিসেবে কম হচ্ছে ঢাকা, আর জেলা হিসেবে নারায়ণগঞ্জ। অর্থাৎ নারায়ণগঞ্জের লোক সবচেয়ে ধনী, জেলা হিসেবে আমাদের খুবই ভালো ভালো মানুষ, ভালো ছেলে, শিহাবদের এলাকা। ভাই নাসিরের নাম আর নিতে চাই না ভাই, নাসির করেন না ভাই। নাসির হারাই গেছে, আর নাই। নাসির হারাই গেছে। নাসির এখন প্রশান্ত মহাসাগরে, ওরা খুঁজে পাবেন না। ঠিক আছে, নাসির এখন প্রশান্ত মহাসাগরে, ওরে খুঁজে পাওয়া যাবে না। দেখেন তাহলে বিভাগ এবং জেলা, এটা মনে রাখবেন। এরপরে জাস্ট মিনিট। আচ্ছা, ওকে, দেখেন তাহলে আমরা বাজেট নিয়ে কথা বললাম, বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এখন কথা বলবো শিল্প ও বাণিজ্য নিয়ে। শিল্প ও বাণিজ্য, শিল্প বা বাণিজ্য। শিল্প বাণিজ্যের মধ্যে আমদানি, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, অবশ্যই এই জায়গাটা মনে রাখতে হবে। আমদানিতে শীর্ষ ইউএসএ, রপ্তানিতে শীর্ষ চায়না, শীর্ষে। আর আমদানিতে বাংলাদেশ 30তম, আর রপ্তানিতে বাংলাদেশ 42তম। এটুকু অবশ্যই মনে রাখতে হবে। এবার লিখবেন, এই আপনারা দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি, কারণ আমি আমার ডান পাশে আরেকটা ডিভাইস দিয়ে দেখছি। যদি আমার এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমি কিন্তু টের পাবো। বাংলাদেশের রপ্তানি আয়ের খাত শিরোনাম করেন, বাংলাদেশের রপ্তানি আয়ের খাত, শীর্ষ খাত। বাংলাদেশ এর
রপ্তানি আয়ের শীর্ষ খাত। 1 নম্বরে আছে তৈরি পোশাক, এটা তো সবার জানা। 2 নম্বরে হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য, পাট ও পাটজাত দ্রব্য। 3 নম্বরে আছে কৃষিজাত পণ্য, কৃষিজাত দ্রব্য। এই 3টা জানলেই হবে, আর লাগবে না। এই 3টা একটু দেখতে হবে। দেখেন, এরপরে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম, অর্থাৎ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম। 1 নম্বরে লিখবেন বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম। 2 নম্বরে রাসায়নিক দ্রব্য। 1 নম্বরে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম, 2 নম্বরে রাসায়নিক দ্রব্য। এগুলো আমদানি রপ্তানি গেল। এরপর লিখবেন স্থলবন্দর 24টি, সর্বশেষ ভোলাগঞ্জ, সিলেট। বঙ্গবন্ধু শিল্পনগর, এই বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে ফেনীতে, ফেনী। এটা আসতে পারে পরীক্ষায় যে বঙ্গবন্ধু শিল্পনগর কোথায়, এটা হচ্ছে ফেনীতে। এটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে একটা বিষয় একটু স্কিপ করে আসছি, সেটা হচ্ছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। শোনেন, আপনি যে প্রশ্ন করেছেন আমি আপনাকে উত্তর দিই, এইগুলো নিয়ে আলাদা করে কিছু পড়ার দরকার নাই। ইদানিং আসতেছে, এর আগে দেখছেন 40তমতে ওআইসি আসছে, ওআইসির কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এরপরে 42তম বিসিএসে আসছে যে ন্যামের কততম সম্মেলনে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর যোগদান করেন, বাংলাদেশ না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা আপনাকে আমি একটু টেকনিক শেখাই দিই, আপনার এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। ওই প্রতিষ্ঠানে সদস্যপদ বাংলাদেশ কবে পেয়েছে? প্রশ্নটা এই কারণেই আসবে, যেমন আন্তর্জাতিক সংগঠন হিসেবে সবচেয়ে প্রথম যে সংগঠনের সদস্যপদ আমরা লাভ করি সেটা হচ্ছে কমনওয়েলথ। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত থাকেন বা ছিলেন যে সম্মেলনে আমরা সদস্যপদ লাভ করি। যেমন ওআইসিতে 2য় সম্মেলনে সদস্যপদ লাভ করি পাকিস্তানের লাহোরে, ঠিক তেমনিভাবে মানে 1974 সালে, ঠিক তেমনিভাবে ন্যাম সম্মেলনে 1973 সালে যোগদান করে। এইভাবে করে আপনি তো আসলে কখন কোন প্রশ্ন হিট করবে জানেন না, সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওই সংগঠনের সদস্যপদ আমরা কবে লাভ করেছি, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড প্রশ্ন হয় সেটা তো অবশ্যই 75 পূর্বে, এবং সংগঠনের অংশগ্রহণ অবশ্যই 71 পরবর্তী। তাহলে এই 71 পরবর্তী থেকে 75-এর 15ই আগস্টের আগ পর্যন্ত ওই সংগঠনের সদস্যপদ আমরা যেদিন লাভ করেছি ওই দিন ওইখানে বা ওই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। এখন আপনি দেখেন কবে আমরা কোন প্রতিষ্ঠানের সদস্যপদ পেয়েছি, ওটাই আপনি জেনে রাখেন এবং উত্তর করেন। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 years প্ল্যানিং, এটা যদিও
এখানে ভুলে দিয়ে দিলাম, মানে আগে দেওয়া হয়নি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হলো জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। এটি অনুমোদিত হয় 28শে ডিসেম্বর 2020, তারিখ মনে রাখতে হবে, এই তারিখটি অত্যন্ত ইম্পর্টেন্ট। 28শে ডিসেম্বর 2020, 28শে ডিসেম্বর। স্লোগান দক্ষতার উন্নয়নে বিনিয়োগ। স্লোগান হচ্ছে দক্ষতার উন্নয়নে বিনিয়োগ। পরীক্ষায় আসতে পারে সূচক কয়টি, যেমন এসডিজি পড়েন, এসডিজি সূচক সুনির্দিষ্ট আর সূচক 17টি, সুনির্দিষ্ট 17টি আর মোট হলো 169টি। এটা যেমন পড়েন, এটা হলো 104টি সূচক, মানে লক্ষ্য। আর স্থির লক্ষ্য হলো 2041 সাল, অর্থাৎ রূপকল্প 2041, এটা মনে রাখবেন। আর অষ্টম পঞ্চবার্ষিক অনুযায়ী আমাদের মাথাপিছু আয়ের লক্ষ্য 3106 ডলার, 6 ইউএসডি ডলার। গড় প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে 8%। গড় প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে 8%। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা অর্থনীতির মধ্যে ঢুকে গেছি, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি। এখন বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলব। দেখেন, অর্থনীতি জিডিপি প্রবৃদ্ধিতে 2020-এ বাংলাদেশ তৃতীয়। এটা হলো আইএমএফ এর অনুযায়ী, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের স্টেটমেন্ট অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধিতে 2020 সালে বাংলাদেশ তৃতীয়, থার্ড। আর উদীয়মান সবল অর্থনীতিতে বাংলাদেশ নবম। এটা হলো লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্টের অনুযায়ী উদীয়মান সবল অর্থনীতি 2020, এই অনুযায়ী বাংলাদেশ নবম। আর লিখতে পারবো না, একটু বলে দিচ্ছি, লেখেন। তাহলে মাথাপিছু জিডিপি, এই বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, অর্থাৎ আমরা সমীক্ষা করতেছি 2020। এখানে মনে রাখবে যে মাথাপিছু জিডিপি $1970। আর মাথাপিছু আয় দুইটা মনে রাখতে হবে আপনাকে, সেটা হলো 2019 এবং 2020, এই দুইটাই মনে রাখতে হবে। যদি বর্তমান বলে তাহলে 2020, আর নাহলে মেনশন করে দিবে। 2019 সালে ছিল $1909,
আর 2020 সালে হচ্ছে $2064। এগুলো তো মনে রাখতেই হবে আপনাকে। 2020 সালে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 5.24%। 5.24%। 2020 সালের জিডিপিতে সর্বোচ্চ অবদান ছিল সেবা খাতের, যদিও চলে আসছে। 2020 সালে জিডিপিতে সর্বোচ্চ অবদান ছিল সেবা খাতের 51.30%। 51.30%। গ্যাস ক্ষেত্র, বর্তমান গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টি। এটা কিছু চুম্বক তথ্য লিখে রাখেন। বাংলাদেশ বেশি রপ্তানি করে বিডি যুক্তরাষ্ট্রে, আর বাংলাদেশ বেশি আমদানি করে চায়নাতে, দ্বিতীয় ভারত। জানেন এখান থেকে তো একটা প্রশ্ন চলে আসে, প্রায় আসে, অতএব এই জায়গাটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আর বেশি রেমিটেন্স আসে সৌদি থেকে। বেশি রেমিটেন্স আসে সৌদি থেকে। এই যে যতটুকু তথ্য এখন বোর্ডে আছে, এই তথ্যটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে পড়ব আমরা জনসংখ্যা। সাম্প্রতিকের ক্লাস আজকেই শেষ, চেষ্টা করব কালকে পারবো না, রবিবার থেকে আপনাদেরকে একটু মোটিভেশনে রাখার চেষ্টা করব, আর কিছু কনফিউজিং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আগামী শুক্রবারে ভুল করার সম্ভাবনা রয়েছে, সেগুলি নিয়ে কথা বলব। জনসংখ্যায় আমরা এখন পড়ব জনসংখ্যা। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ অষ্টম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বে চতুর্থ, আর ঘনত্বে দশম। বিশ্বে অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বে চতুর্থ, ঘনত্বে দশম। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। এগুলো অনেকদিন ধরে স্থির আছে, 1.36ও আসছিল। একটা রোল করে দিতে হবে আর কি বাংলাদেশে, যা আপাতত আগামী এত বছর ছেলে মেয়ে না নিতে, এটা আর একটু কমলে ভালো হয় না? অথবা একটা সন্তান নিতে হবে, এক সন্তান নীতি। অথবা এর চেয়ে ভালো হয় যারা বিয়ে করে নেয় তাদের বিবাহ বন্ধ, অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে কারো বিয়ে হবে না, তাহলে এটা কমানো সম্ভব। এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। আগামী 5 বছর কেউ বিয়ে করতে পারবে না, কি বলেন? তাহলে লেখাপড়া একটু ভালো হবে, বুঝতে পারছেন? লেখেন বৃদ্ধির হার 1.37%। এবার লেখেন আমাদের শরীফ স্যার বলছে ঘনত্ব কত, লেখেন 1125 জন। ঘনত্ব
1125 জন। স্থূল জন্মহার 18.1 জন। স্থূল মৃত্যুহার, এটা জানেন হাজারে, প্রতি হাজারে, হ্যাঁ। মৃত্যুহার 4.9 জন। পুরুষ অনুপাত মহিলা, পুরুষ আর মহিলার অনুপাত 100, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পড়া লাগবে। 100.2 অনুপাত 100। শিক্ষার হার, এগুলো যে কোনো বই আছে পাবেন, এগুলো পড়ানোর কিছু নাই। 74.4%। শিশু মৃত্যু হার, এটা আগে লিখতে ভালো হইতো। মৃত্যু হার 21 জন। গড় আয়ু 72.6 বছর। দারিদ্র্যের হার 20.5%। দারিদ্র্যের হার 20.5%। আর অতি দারিদ্র্যের হার, মানে এটা চরম, অতি দারিদ্র্যের হার 10.5%। অতি দারিদ্র্যের হার 10.5%। স্যার আমি তো ডিসিশন নিয়েছি 5 বছর আগে বিয়ে করব না। গুড, এটা একটা ভালো ডিসিশন, আজীবন না করলেও ভালো। ঘনত্বে বলছি 1125 জন নহর, ওকে, না করাই ভালো বিয়ে। এগুলো ফাও, ঠিক আছে, সবাই ডিমোটিভেট করতেছে, এগুলো ফাও। এই যে আমাদের শরীফ স্যার বিয়ে করবে না, সিদ্ধান্ত নিয়েছে, একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। এই বিয়ে শাদী করা হচ্ছে ফাও, কিছুই না। খামাখা নিজের প্যারায় নেওয়া, তো প্যারাতে যা ঢোকার দরকার আছে? নিজের স্বাধীনতা নষ্ট করার কোনো দরকার আছে? ডিমোটিভেট করলাম, দেখি কে কে বিয়ে না করে থাকতে পারে, দেখা যাবে। আমরা এখন বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে কথা বলবো। সরকার ব্যবস্থা নিয়ে কথা বলবো আমরা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, প্রথমে লিখবেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনারা জানেন এটি কার্যকর হয়েছে 12 অক্টোবর 2020। এই তারিখটা আপনাদেরকে মনে রাখতে হবে। ধর্ষণের শাস্তি, ক্লাস বড় হয়ে যাচ্ছে না, শেষ করে দিব। ধর্ষণের শাস্তি প্রথম দিকে ওই যে ফাও কথা বলছি যে এই জন্য বড় হয়ে গেছে, কারণ আর দ্বিতীয় দিনের জন্য আমি বাংলাদেশ নিয়ে আর ঢুকতে পারবো না ভাইয়া, সম্ভব না, সেই সময় আমার হাতে নেই। আর আমি আপনাদের এই কদিন ফেসবুকে বা গ্রুপে ব্যস্ত রাখতে চাচ্ছি না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটি কার্যকর হয় 12 অক্টোবর 2020। বুঝতে পেরেছেন? লেখেন, জানেন আপনারা হিন্দু উত্তরাধিকার আইন হয়েছে। আগে স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তির ভাগ পেত না, এখন পাবে। যাই হোক, এটা পরীক্ষা আসার মতো খুব একটা না, এটা বাদ দেন। সংসদে প্রথম বিশেষ অধিবেশন বসে, অর্থাৎ ইতিহাসে প্রথম, বাংলাদেশের ইতিহাসে প্রথম অধিবেশন বসে 8ই নভেম্বর 2020। সংসদে প্রথম
বিশেষ অধিবেশন বসে, মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম 8 নভেম্বর 2020। এই লাইন আপনার মুখস্থ রাখতেই হবে। বিশেষ অধিবেশন লিখবেন প্রশাসনিক ইউনিট। এখন লিখবেন প্রশাসনিক ইউনিট। একটু কষ্ট হলেও আজকে শেষ ক্লাস, অতএব একটু কষ্ট হলেও শেষ করেন। প্রশাসনিক ইউনিট আপনারা জানেন বর্তমান জেলা 64টি, প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব, মানে জেলা হচ্ছে 64টি, ভৈরব হচ্ছে প্রস্তাবিত, অর্থাৎ ভৈরব হলে 65 হবে, কিন্তু সেটা অনেক দিন আগের থেকেই ঘোষণা, এখনো হয়নি। অতএব বিভাগ নিয়ে যে হঠাৎ করে সহজ একটা প্রশ্ন আসলো বর্তমান বিভাগ কয়টা, আপনি এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, 64টি আছে। উপজেলা 492টি, উপজেলা লিখবেন 492টি। বিশেষ অধিবেশনের তারিখটা আবার বলে 8ই নভেম্বর 2020। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, 8ই নভেম্বর 2020। আচ্ছা, উপজেলা 492টি। সর্বশেষ উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সর্বশেষ উপজেলা, আপনাকে মনে রাখতে হবে। থানা 652টি, 652টি। এর মধ্যে সর্বশেষ থানা হচ্ছে ঈদগাঁও, কক্সবাজার। 652তম থানা হচ্ছে ঈদগাঁও, কক্সবাজার। আর 651তম থানা হচ্ছে ভাষাঞ্চল, নোয়াখালী। ভাষাঞ্চল, নোয়াখালী। আপনারা জানেন রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য, অর্থাৎ পুনর্বাসিত করা হয়েছে যেখানে, সেটা হচ্ছে ভাষাঞ্চল। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভাষাঞ্চলটা, এটা একটু দেখে যাবেন। লিখবেন পৌরসভা 329টি, পৌরসভা 329টি। সর্বশেষ হচ্ছে বিশ্বনাথ, সিলেট। ইউনিয়ন 4571টি, গ্রাম 87,191টি। এইগুলো চুম্বক তথ্যটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখান থেকেও হয়তো আপনি প্রশ্ন পেতে পারেন। এবার আমরা আরেকটা অধ্যায়ে যাচ্ছি, বাংলাদেশের জাতীয় অর্জন, শেষ অধ্যায়। তবে জাতীয় বিষয়গুলি থেকে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে একটু কথা বলবো, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো আমি আশাবাদী। জাতীয় অর্জন, এবার আমাদের আলোচনা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্জন। অর্জন লিখবেন বর্তমান দূতাবাস 58টি দেশে, না লিখলেও চলবে, ইম্পর্টেন্ট না। আচ্ছা, লিখবেন সর্বশেষ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে, সর্বশেষ কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে ডোমিনিকার সাথে।
এই যে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ আপনাদেরকে পড়িয়েছি। আর ঠিক তার আগে হয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এটাও উত্তর আমেরিকার ক্ষুদ্রতম রাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। অর্থাৎ আসতে পারেন নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে? তাহলে আপনি এই ডোমিনিকার সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে খুঁজবেন, তাহলেই হবে। আর এলডিসি সবেমাত্র এলডিসি নিয়ে আলোচনায় আসছে। এটি প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরেও আপনারা এলডিসি পড়বেন। তবে এলডিসি রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যেগুলো পড়বেন, যেমন বাংলাদেশ কত সালে এলডিসি ভুক্ত হয়? 1975 সালে, এটা মনে রাখতে হবে। আর এই যে মধ্যম আয়ের দেশে বাংলাদেশ পরিণত হলো 2021 সালে, মধ্যম আয়ের দেশে পরিণত হলো 2021 সালে। বর্তমান এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 46টি। সর্বশেষ ভানুআতু, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশের দেশ। ভানুআতু, মুদ্রার নাম ভাতু, আতু ভাতু, আতু ভাতু। এলডিসি এই সূচকটা দেওয়া হয় প্রতি 3 বছর পর পর। এটাও হতে পারে, এটা সম্পৃক্ত, মানে এটা আপনার ইয়েও হতে পারে, এই ইকোসক থেকেও প্রশ্ন হতে পারে। ইকোসককে একটু দেখে যাবেন। ইকোসক মানে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এই জায়গাটা দেখবেন। তাহলে আসেন আমরা, শ্রাবণ কুমার আপনি হচ্ছে একটু মনোযোগ দেন পড়ায়, এগুলো বাদ দেন। আমরা জাতীয় বিষয় নিয়ে কথা বলবো। জাতীয় বিষয়, জাতীয় বিষয়ের মধ্যে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মুজিব শতবর্ষ, এটা তো আপনাকে পড়তেই হবে। পদ্মা সেতু, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো আপনাকে একটু দেখতে হবে। এবং মুজিব শতবর্ষ এবং পদ্মা সেতু নিয়ে যে সকল প্রশ্ন, এগুলো মোটামুটি আপনারা জানেন, আমি আর লিখবো না, আমি একটু বলে দিচ্ছি কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে। মুজিব শতবর্ষ ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন যে করোনার কারণে এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই জন্য সময়সীমাটা সঠিকভাবে আপনার জানা থাকতে হবে। এটি 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021 পর্যন্ত। 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021 পর্যন্ত। এটি উদ্বোধন করা হয় পুরাতন বিমানবন্দর তেজগাঁও এখানে। আর আপনারা জানেন যে মুজিব শতবর্ষের কাউন্টডাউন শুরু হয়, এটা আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায়, শুধু ঢাকা শহর নয়, বিভিন্ন জায়গায় এটি ছিল। আপনাকে মনে রাখতে হবে এই কাউন্টডাউন শুরু হয় কবে। এটা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি, এই 10 জানুয়ারি থেকে শুরু হয়। 10 জানুয়ারি 2020 থেকে এটি শুরু হয়, এটি মনে রাখবেন। আর মুজিব শতবর্ষ পালনের ঘোষণা প্রদান করে ইউনেস্কো তা সাধারণ পরিষদের 40তম অধিবেশনে।
এটি আপনারা জানেন। 195টি দেশে পালিত হবে এই মুজিব শতবর্ষ, মানে 195টি দেশ এটি পালন করবে। এই তথ্যগুলি খুব কমন তথ্য, এগুলি আপনারা জানেন। ইতিমধ্যে মুজিব বর্ষের লোগোর যে ডিজাইনার, এটা পরীক্ষায় চলে আসছে, সব্যসাচী হাজরা, ইন্ডিয়ান সবচেয়ে বড় শিপিং কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর এই সব্যসাচী হাজরা। বঙ্গবন্ধুর হাসি সম্বলিত এই লোগো অনুমোদন পেয়েছে এবং এই সব্যসাচী হাজরা এটি নিয়ে কাজ করছে। থিম সং, অর্থাৎ মুজিব শতবর্ষের থিম সং, থিম সং এর লেখক হচ্ছে কামাল চৌধুরী। উদ্বোধন হয় পুরাতন বিমানবন্দর তেজগাঁও। আচ্ছা, থিম সং এর লেখক হচ্ছে কামাল চৌধুরী, সুরকার হচ্ছে নকিব খান। থিম সং হচ্ছে তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। স্লোগান, মুজিব বর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি। মুজিব বর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি। এই মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদে ভাষণ দেওয়ার কথা নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদে ভাষণ দিবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। এই মুজিব শতবর্ষ উপলক্ষে একটি মাসিক পত্রিকা বের হয়েছে যার নাম কালি ও কলম। কালি ও কলম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাবেন। এর সম্পাদক হচ্ছে আবুল হাসনাত। আবুল হাসনাত। মুজিব বর্ষ উপলক্ষে 200 টাকার নোট চালু হয়েছে। এটি 17 মার্চ 2020 চালু হয়। 17 মার্চ 2020। এর ফলে মোট নোটের সংখ্যা হয়, ব্যাংক নোট, এই 200 টাকা হচ্ছে ব্যাংক নোট, ব্যাংক নোটের সংখ্যা হয় 60টি। এটা আপনারা জানেন। 3টি হচ্ছে সরকারি নোট, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এটা হচ্ছে সরকারি নোট যেখানে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। আর 60টি নোট রয়েছে, বাকি 60টি অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। এগুলি মনে রাখবেন। মোট নোট হচ্ছে 10টি। ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড এই হিসেবে আখ্যায়িত করেন। হ্যাঁ, 18ই মার্চ হবে, 18ই মার্চ হবে। বাজারে আসে 18ই মার্চ, ঘোষণা হয় 17ই মার্চ, অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মদিনের দিনে ঘোষণা হয়, 18ই মার্চ বাজারে আসে। আখ্যায়িত করেন জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী। লিখবেন আনোয়ারুল করিম চৌধুরী, আনোয়ারুল করিম চৌধুরী।
আর বঙ্গবন্ধু সম্পর্কে তো পড়বেনই, নতুন করে যা যা হয়েছে, যেমন তর্জনী, ভাস্কর্য, এটা হয়েছে নরসিংদীতে, এটা সবাই জানেন। কিন্তু নরসিংদীর কোথায় হয়েছে? নরসিংদী অপশনে না থেকে এটি থাকতে পারে সাহেব প্রতাপ তর্জনী। এটা রিসেন্ট আপনারা পোস্ট পেয়েছে, এটা নিয়ে আর কথা বলবো না, এটা একটু পড়ে নেবেন। বজ্রকণ্ঠ, এই ভাস্কর্যটি চট্টগ্রামের হালিশহর চট্টগ্রাম। এটি অধ্যাপক আতিকুল ইসলাম, এটি ভাস্কর অধ্যাপক আতিকুল ইসলাম। আচ্ছা, আমরা জাতীয় অর্জনে আরো কিছু বিষয় অ্যাড করতে হবে। জাতীয় অর্জনে আমরা একটু ভুল করে আসছি, কিছু বিষয় স্ক্রিপ্ট হয়ে গেছে। যেমন কিছু ব্যক্তি পড়তে হবে, এর মধ্যে একজন হচ্ছে রাবাব ফাতিমা, বর্তমান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, 15তম। এই রাবাব ফাতিমা হচ্ছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, 15তম। ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি। রওশনারা বেগম বাংলাদেশের প্রথম এসপি, পুলিশ সুপার। রানী হামিদ বার দাবায় চ্যাম্পিয়ন নারী, 20 বার দাবায় চ্যাম্পিয়ন হয়েছে রানী হামিদ, এটা আসে পরীক্ষায়। ওয়াসফিয়া নাজরিন, এই ওয়াসফিয়া নাজরিন হচ্ছে, সে 60টি মহাদেশের 60টি পর্বত শৃঙ্গ আরোহণ করেছে, এটা ওয়ার্ল্ড রেকর্ড। 60টি মহাদেশের 60টি পর্বত শৃঙ্গে সে আরোহণ করে। ভাস্কর মৃণাল হককে হারিয়েছি আমরা, এটি ইম্পর্টেন্ট। মৃণাল হক, ভাস্কর, তার সম্পর্কে একটু পড়ে নেবেন। সে মারা যায় 22 অক্টোবর, অর্থাৎ তার যে কয়টি ভাস্কর্য রয়েছে আগস্ট 2020। ওকে, ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে ঐতিহাসিক তথ্যগুলোই পড়বেন। বর্তমানে টেস্ট দলের অধিনায়ক হচ্ছে মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছে তামিম ইকবাল, আর টি-20 অধিনায়ক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, আর 5 ওভারের খেলায় অধিনায়ক হচ্ছে নাসির। নাসিরের নাম লেখার দরকার নাই, এমনি বললাম আর কি। পদ্মা সেতু
এটা আমাদের লাস্ট আলোচনা, পাশাপাশি আরো কিছু কথা রয়েছে, সেগুলি বলবো। লাস্ট আলোচনা না, আরো কিছু কথা রয়েছে। পদ্মা সেতু আমি আপনাদেরকে পড়াবো না, এটি আপনারা বেসিক জিকে আমার বই সহ যে কোনো বই থেকে পড়ে নেবেন বা একটা নোট করে নেবেন পদ্মা সেতু সম্পর্কে। অথবা আপনারা যদি করতে না পারেন, আগামীকালকে আপনারা গ্রুপে হ্যান্ড নোট পাবেন। হ্যান্ড নোটে অবশ্যই আপনারা পদ্মা সেতু সম্পর্কে আমি যে তথ্যগুলি, মানে আমার যে তথ্যগুলি দেওয়ার কথা, সেই তথ্যগুলি আপনারা পাবেন, কারণ ইতিমধ্যে আমি এটার উপরে ক্লাস নিয়েছি। সড়ক সেতু হিসেবে পৃথিবীর 25তম হচ্ছে পদ্মা সেতু। আর যদি বলে শুধু সেতু, তাহলে 11তম, দক্ষিণ এশিয়ার ষষ্ঠ। আর পাইলিং এর দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে গভীরতম সেতু হচ্ছে পদ্মা সেতু, 122 মিটার পাইলিং রয়েছে। যাই হোক, জিডিপিতে 1.23% বাড়বে হচ্ছে এই পদ্মা সেতুর কারণে। আর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সংযুক্ত করেছে 3টি বিভাগকে। এগুলো পড়বেন, এগুলো আমি পড়ালাম না কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে। একটা জায়গা একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটি হলো আপনারা একটা জায়গায় একটু খেয়াল করবেন। আচ্ছা, জিডিপির প্রবৃদ্ধির হার 8.2%। এটা হলো বাজেট 2020-21। বাজেট মানে টার্গেট, মানে লক্ষ্য। অর্থাৎ যদি বাজেটের কথা বলে তাহলে 8.2%। আর যদি অর্থনৈতিক সমীক্ষার কথা বলে, কারণ অর্থনৈতিক সমীক্ষা মানে অলরেডি ডান, যেটা 5.24%। এগুলো পরীক্ষায় বেশি ভুল হয়, এগুলো একটু বুঝে উত্তর দিবেন। 5.24%, এটা হলো অর্থনৈতিক সমীক্ষা অনুসারে। আর এরকম টার্গেট অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আছে, সেটা আপনাদেরকে লেখাইছি। 3টা বিষয় খাতার এক জায়গায় একটু টুকে রাখবেন যেন ভুল না হয়। আরেকটা জায়গা যেটি হলো পুরস্কার, অর্থাৎ স্বাধীনতা পুরস্কার আর 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21 পদক এবং সাহিত্য। এই যে রিসেন্ট যেটা প্রকাশিত হলো, এটার দিকে গুরুত্ব না দিলেও চলবে। তবে স্বাধীনতা পুরস্কার থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো শিক্ষা। শিক্ষায় স্বাধীনতা পুরস্কার পেয়েছে আমাদের টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোম। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। আপনারা বেসিক জিকে বইয়ের 18 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠার এই তথ্যগুলি একটু কষ্ট করে পড়বেন। আশা করি আপনি লাভবান হবেন। এগুলি নিয়ে এখন আলোচনা করার সুযোগ নেই, সময় নেই। আর 21 পদক 2020, এটা দেখবেন। এই জায়গা গুরুত্বপূর্ণ। 21 পদক লাভ করে 20 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। পরীক্ষা আসতে পারে 21 পদক 2020 পেয়েছে নিম্নের কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতা পুরস্কার থেকে ভারতেশ্বরী হোম যেমন গুরুত্বপূর্ণ, 21 পদক থেকে এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো দেখার আহ্বান রইল। আশা করি
আপনারা এই জায়গাগুলো দেখবেন, বাকিগুলো একটু চোখ বুলাবেন, কিন্তু আমার কাছে যেটা লেগেছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সেটি আপনাদেরকে বলেছি। এই 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার থেকে এই ভারতেশ্বরী হোম এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটি আপনাকে পড়তে হবে এবং আপনি দুইটা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় পাবেন, এটা আপনি লিখে নিয়ে যান। এই হচ্ছে আজকের ক্লাস। সাম্প্রতিক আলোচনা শেষ, আগামীকাল ব্যস্ততা রয়েছে, পারবো না। ধরে নেন 41তম BCS এর এটাই শেষ ক্লাস। যদি পারি 20-30 মিনিট করে কনফিউজিং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আর কিছু মোটিভেশন দিব, এটা কথা দিলাম না, চেষ্টা করব। আর সাজেশন এখন দিয়ে লাভ নেই, কখন পড়বেন বা টপিকগুলো সম্পর্কে বলতে পারি। দীর্ঘ 1 বছর আপনাদের সাথে, আজকে মার্চ মাসের 12 তারিখ, গত বছর মার্চ মাসের 20 তারিখে আপনাদের সাথে আমার এই বাসায় বসে করোনাকালীন অনলাইন ক্লাস শুরু হয়েছিল। অর্থাৎ 1 বছর হতে আর বাকি 8 দিন। তবে সেই 19 তারিখে আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে। ওই 19 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শোভা। প্লিজ স্যার মাথা আওলাই যাচ্ছে, তোমারই বলছি এই মাথা আওলাউলির কিছু নাই। প্রথমে এত কথা বললাম কি জন্য, কাদের জন্য বললাম? এই তো পড়া শেষ, গুছিয়ে দিলাম। আজকে তো অনলাইনের সুবাদে, ফেসবুকের সুবাদে তোমাকে কেউ গুছিয়ে দিল পড়াটি, এটা তোমার জন্য কম পাওয়া নয়। এটিকে পুঁজি করে আগামী 19 তারিখের পরীক্ষার প্রস্তুতি নাও। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।